জনতার জয়, শোষিত মানুষের একতার জয়, লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়, শোষিত মানুষের একতার জয়। রাখবো না শোষণের চিহ্ন, রাখবো না কলুষতা দৈন্য, রাখবো না। স্বাগত জানাই আপনাদেরকে ইতিহাস কথা বলে আলাপচারিতার অনুষ্ঠানে। স্বাধীনতার 4 দশক, এই 2011 সালে 40 বছর আমরা উদযাপনের এই প্রান্তে এসে দাঁড়িয়েছি। কিন্তু এখনও এই দেশে আমাদের এই যে ইতিহাস, বাঙালি জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাস কেমন আছে? ইতিহাস কি মুমূর্ষ? ইতিহাস কেমন করে হাঁটছে, চলছে, ভালো আছে কি, সে নিয়ে কথা বলতে হয়। আমরা রাজনীতি বুঝি না, রাজনৈতিক দল বুঝি না। ইতিহাস থাকবে, এ দেশ, এ জাতি থাকবে। সেজন্যই ইতিহাসের একটি অবিকৃত ধারাও থাকতে হবে। সেই কারণে আমরা যে আলোচনার আয়োজন করেছি, সেই আলোচনার অনুষ্ঠান ইতিহাস কথা বলে। আর সেখানে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সম্পাদক ডেইলি সান। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ধন্যবাদ স্যার। আমি প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমাদেরকে এখন কথা বলতে হচ্ছে। এইটার দায়ভাগ কি আপনারা যারা ইতিহাসবিদ তাদের, নাকি আমরা যারা জনগণ তারা সঠিক ইতিহাসকে ধারণ করতে পারছি না? দায়ভাগটা আমাদের জনগণের। আপনাদের এই অনুষ্ঠানটির নামটি খুব ভালো লাগলো আমার কাছে, সেটাই আগে বলি। ইতিহাস কথা বলে। ইতিহাসের কথা কিন্তু মানুষের কথার মতো নয়। আমরা যারা মানুষ তারা কখনো সত্য বলি, কখনো মিথ্যা বলি, আবার কখনো সত্য মিথ্যা মিলিয়ে বলি। কিন্তু ইতিহাস, যাকে ইতিহাস বলবো, সে কিন্তু নগ্ন সত্য কথা বলে। কিন্তু স্যার, ইতিহাস তো মানুষই লেখে। মানুষকে নিয়েই ঘটনা। ইতিহাসের তো কেন্দ্রবিন্দুতে আছে মানুষ। জি। রাজা নয়, রানী নয়, প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী নয়, নেতা নয়, সব মানুষ। তো ইতিহাস রচিত হলো না। জি। আমরা 9 মাসে মুক্তিযুদ্ধ করেছি, 40 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে পারিনি। কারণ হচ্ছে ওই 26, 27, 28, 29 এই তারিখের মধ্যেই আটকে আছি আমরা। এরপর আর এগোতে পারছি না। মানে সেই মার্চ 71 সালের। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুজনের জীবদ্দশায় কেউ কিন্তু এই ধরনের বিতর্কে জড়াননি। এমনকি বঙ্গবন্ধু নিহত হবার পরেও রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু তিনি নিজে কোনোদিন দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। এই প্রসঙ্গে একটা আর্টিকেলের কথা উল্লেখ করতে চাই। 1974 সালে বিচিত্রায় জিয়াউর রহমান উনি একটা আর্টিকেল লিখেছিলেন, একটি জাতির জন্মকথা। ওখানে উনি একবারও নিজেকে দাবি করেননি যে উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এবং উনি বারবারই বলেছিলেন যে মহান নেতা শেখ মুজিবুর রহমানের ওই প্রবন্ধটিতে। জি, সেটার কথা বলতে আপনি বললেন, ভালো করলেন। তো কিন্তু এই দুজনের লোকান্তরণের পরে এই যে বিতর্কটা শুরু হয়ে গেল দুটো দলের রাজনীতিবিদদের পক্ষ থেকে, যার ফলে জনগণ বিভ্রান্ত হলো। কিন্তু তারপরে একটা কথা আছে, জনগণ ঠিকই জানে ইতিহাস কিভাবে কাজ করে গেছে। এই যে স্বাধীনতা সংগ্রামের যে জায়গাটা, সেটা তো একদিনে, কয়েক বছরে এটার প্রস্তুতি হয়নি, কিংবা এটার পরিস্থিতিতে সৃষ্টি হয়নি। তো আমরা পেছনে একটু ফিরতে চাই। আপনি কিভাবে দেখেন যে এই স্বাধীনতা সংগ্রামের ভূমিকা কিংবা সংগ্রামের যে অবস্থাটা তৈরি হলো, তার পেছনে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষটা, সেইটার যে লগ্নটা, সে সম্পর্কে আমাদের কিছু জানান। ব্যাপারটা তাই। প্রাচীন রোমের একজন দেবতা ছিলেন যার নাম জেনাস। জেনাস একটি অদ্ভুত দেবতা। তার দুটো মুখ ছিল, এবং যার ফলে সামনে দুটো চোখ, পেছনে দুটো চোখ।
ইতিহাসে যে কোনো ঘটনা নিয়ে যখন কথা বলি তখন আমাকে সবসময় মনে হয় আমি যেন জেনাস। কারণ বর্তমানকে বুঝতে হলে পেছনে যেতে হবে, অতীতে যেতে হবে। এবং ইতিহাস কিন্তু অতীত কাহিনী নয়, সব ইতিহাসই অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমানকে অনুধাবন। তো আজকের বাংলাদেশ বা ৭১ মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বুঝতে হলে শুধু ৭১ নয়, ৪৭ থেকেও নয়, অন্তত ২০০০ বছর পেছনে চলে যেতে হয়। কিন্তু সব কথা বলার তো সময় নেই। অন্তত চূড়ান্ত পর্বটি বাঙালির যে আত্ম অধিকার প্রতিষ্ঠা এবং আত্মপ্রতিষ্ঠা, আত্মপরিচয়ের প্রতিষ্ঠা, স্বাতন্ত্র্যের প্রতিষ্ঠা, এই কথাগুলো মোটা দাগে বলছি আমি। তার চূড়ান্ত পর্বটি হচ্ছে ৪৭ থেকে ৭১। আচ্ছা, এখন আমরা তো সবারই জানা কথা যে ভাষা আন্দোলন দিয়ে আমাদের আন্দোলনমুখী, সংগ্রামমুখী, স্বাধীনতার লক্ষ্যে যাত্রা শুরু হচ্ছে। এ যাবৎ ভাষা আন্দোলন নিয়ে যারা যত কিছু লিখেছেন প্রচুর তথ্য আছে, কিন্তু একটি প্রশ্নের উত্তর কেউ দেননি যে পাকিস্তানিরা কেন উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। গাণিতিক পরিসংখ্যানে বলা হচ্ছে যে বাংলা ভাষা হচ্ছে সেই সময় পাকিস্তানি নাগরিকদের ৫৪% ভাষা। এখানেও কিন্তু একটা ভ্রান্তি আছে, সব জায়গায় লেখা আছে ৫৬%। না, ৫৮% বাঙালি আর ২% ক্ষুদ্র জাতিসত্তা। তাদের মাতৃভাষা বাংলা নয়, তাদের ভাষা তাদের ভাষা। কাজে ৫৪% ভাষা ছিল বাংলা আর মাত্র ৬% ভাষা ছিল উর্দু। মোহাম্মদ আলী জিন্নাহ বেশ কৃতবিদ্য মানুষ ছিলেন, মেধা, মনন, লেখাপড়া, রুচি সব কিছুতেই। তিনি কেন এই ভুলটি করবেন যে মাত্র ৬% ভাষাকে তিনি রাষ্ট্রভাষা করবার সিদ্ধান্ত নেবেন বা সেই ধরনের উপদেশ গ্রহণ করবেন? এটা তো হিসেবে মেলে না। এই প্রশ্নটি থেকে আমি একটু গভীরে যাবার চেষ্টা করেছিলাম। উত্তরটি পেলাম এভাবে যে ১৮৬৭-তে বেনারসে হিন্দু নেতৃবৃন্দের এক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ভারত স্বাধীন হলে তাদের ভাষা হবে, রাষ্ট্রভাষা হবে হিন্দি। এর পরপরই থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমান নেতৃবৃন্দের লেখায়, বক্তৃতায় তারা বলতে শুরু করছেন যে উর্দু হবে মুসলমানের ভাষা। এবং বিশেষ করে স্যার সৈয়দ আহমদ খান তো স্পষ্টই বলেছেন যে এই সিদ্ধান্তের ফলে হিন্দু আর মুসলমান কোনোদিন অভিন্ন মঞ্চে দাঁড়াতে পারবে না। স্যার সৈয়দ আহমদ খানকে ইংরেজ তোষণকারী হিসেবে আমি যতই সমালোচনা করি না কেন, এই জায়গায় তিনি দূরদৃষ্টি সম্পন্ন একটি মন্তব্য করেছিলেন। অর্থাৎ ওই সময় থেকে ভাষার রাজনীতিকরণ হলো, সাম্প্রদায়িকীকরণ হলো, এবং অর্থাৎ এর পেছনে আরো ইতিহাস আছে, সেখানে আমি যাচ্ছি না। এখানে রুখে দাঁড়াবের প্রথম ধাপটা এই দেশ ৪৭-এ পূর্ব পাকিস্তান এবং ভারত দেশ বিভাগের পরে রুখে দাঁড়াবার প্রথম ভূমিকাটা আমরা যতটুকু দেখতে পাই, সেই সময়ে শেখ মুজিব তরুণ একজন নেতা হিসেবে তার বলিষ্ঠ প্রতিবাদ করলেন। আসছি একটু, এটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, জি। উর্দু হচ্ছে মুসলমানের ভাষা, জি। কাজেই পাকিস্তানের সিদ্ধান্ত ছিল উর্দু এই জন্য যে মুসলমানের ভাষা, বাংলা ভাষাকে অবজ্ঞা করেছে। এখানে গাণিতিক পরিসংখ্যান যুক্তি নয়, তথাকথিত মুসলমানি আবেগ। আচ্ছা, ওই জায়গাটা থেকে যিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তখন তো তরুণ তিনি, সেই সময় থেকেই কিন্তু তার রাজনৈতিক চেতনার পরিণত অবস্থাটির সূচনা হলো বলা যেতে পারে। তার তো রাজনীতি সেই ছোটবেলা থেকেই, সেই যখন ৮ম শ্রেণীর ছাত্র গোপালগঞ্জ মিশন স্কুলে, তখন থেকেই মানুষের কল্যাণের রাজনীতি তার শুরু হয়েছে। আর এই পর্যায়ে সে পরিণত বয়সের রাজনীতি শুরু। মাঝখানটা ছিল কলকাতায় ৪৭ থেকে ৫২ পর্যন্ত ভাষা আন্দোলন। এটা কিন্তু ভাষার লড়াই ছিল না শুধু, এটা আমাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের লড়াই, আত্মপরিচয়ের লড়াই। এবং এই পাটাতন থেকেই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের উত্থান। এটা মনে না, বাঙালি জাতীয়তাবাদের শেকড় আছে পেছনে, কিন্তু এটা উঠে দাঁড়াচ্ছে, এই সমান্তরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব বিকাশের পর্বটি আমাদের একটু লক্ষ্য করতে হবে। দুটো বিষয় কি সমান্তরাল? দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে
যে ভাষা আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততা, এবং কলকাতা থেকে ফিরে এসেই প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষ হয়ে আন্দোলন করতে গিয়ে কারাবরণ, মানুষের কল্যাণের রাজনীতির সূচনা আছে। উনি তো জীবনের অর্ধেক সময় কারাগারেই কাটিয়েছিলেন। অনেকটা সময়, জীবনে অর্ধেকটা বেশি কারাগারে কেটে গেছে। তো ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা। আর একটি ব্যাপার, 1948 পাকিস্তান গণপরিষদে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ভৌগোলিক নাম, যার সঙ্গে ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে, পূর্ব বাংলা, বাংলা তো খণ্ডিত হয়ে গেল 47-এ, সেই সুবাদে আমরা পূর্ব বাংলা, তখন তিনি যখন পাকিস্তানের একে পূর্ব পাকিস্তান বলতে চাচ্ছে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, 1000 মাইলের ব্যবধানে একটি রাষ্ট্রের দুটি অংশ, এবং ইংরেজিতে যাকে বলা হয়েছে জিও পলিটিক্যাল মনস্ট্রসিটি আর কি, তিনি প্রতিবাদ করলেন। মনে রাখবেন, পূর্ব বাংলা নামের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে। অর্থাৎ যখন ওই সময় শেখ মুজিব কথা বলছিলেন, আমার কাছে মনে হয়েছে তিনি বাংলার ইতিহাস তার মধ্য দিয়ে কথা কয়ে উঠছিল। আপনারা অনুষ্ঠানের নাম দিয়েছেন ইতিহাস কথা বলে, বঙ্গবন্ধুর মুখ দিয়ে তখন বাংলার ইতিহাস কথা বলছিল আর কি। তো এই পর্বটি কিন্তু তার পাকিস্তানি অথবা পর্বের উনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতিহাস নির্মিত হচ্ছিল। হ্যাঁ, সেই তো ধরুন ভাষা আন্দোলন দিয়ে আমরা কি পেলাম। আচ্ছা, একটি কথা কিন্তু মনে রাখতে হবে, 47 থেকে 71 পর্যন্ত আমরা যত আন্দোলন করেছি, প্রত্যেকটি আন্দোলন সফল আন্দোলন। এই সাফল্যের ক্রমপঞ্জিত ধারাবাহিকতায় 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ। তো ভাষা সাফল্য বলতে পরিষ্কার করে এই প্রজন্মের জন্য যে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে বাঙালি, তাদের সংগ্রামের কাছে নতি স্বীকার করেছিল। অবশ্যই আমরা সব লড়াকু বাঙালি, আমরা পরাজিত হইনি। ফলাফল 54-রও পেছনের ইতিহাসে গেলে বাঙালি পরাজিত হয়নি। বাঙালি কিছুদিন হয়তো নতি স্বীকার করতে পারে। 71 পূর্ব ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস। বিজয়ের প্রথম পর্ব ভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা, অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সংবিধানে যুক্ত হলো বাংলার কথা। এবং এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, যেহেতু বঙ্গবন্ধুর সঙ্গে, তার জীবনের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত, 1949-এ 23শে জুন আওয়ামী লীগের জন্ম, এবং সেই সময় তারা 42 দফা একটা দাবিনামা তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে নতুন প্রতিষ্ঠিত এই দলটির রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হয়েছিল। সেখানে এই প্রদেশের সাহিত্য শাসনের দাবি জানানো হয়েছিল শুরুতেই, এবং বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদার দাবি জানানো হয়েছিল। এবং এগুলো অনুপুঙ্খ বিশ্লেষণ করলে দেখা যাবে যে অনেকটা ক্ষুদ্র আকারে 6 দফায় চলে গিয়েছিল, এবং এই 42 দফার ভিত্তিতেই কিন্তু আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম শুরু হয়েছে। এবং যেটা 1954 যখন প্রাদেশিক পরিষদ নির্বাচন হলো, বাঙালি রাজনৈতিক মোর্চাগুলো একত্র হয়ে যুক্ত ফ্রন্ট করলো। যুক্ত ফ্রন্টের একটা প্রশ্ন করব স্যার, সম্পর্কে একটু বলছেনই যে 70-এর নির্বাচনের যে সাফল্য, আন্দোলনের ধারাবাহিকতা বটেই, কিন্তু 70-এর নির্বাচনের সাফল্যে কি 54-এর নির্বাচনের যে সফলতা ছিল, সেইটার একটা কৌশল কি নেতৃবৃন্দের মধ্যে কাজ করেছিল যে কিভাবে আরো সফল হয়ে ওঠা যায়? অর্থাৎ 54, আপনি যোগসূত্রটি ভালোই ধরেছেন, এবং ইতিহাসের একটা তত্ত্ব এসে যায় যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তবে সম্পূর্ণ নয়, পরিস্থিতি পরিবেশ পাল্টে। 54-তে যুক্ত ফ্রন্ট নামে যে বাঙালির রাজনৈতিক মোর্চা মুসলিম লীগকে প্রায় হটিয়ে দিল, প্রায় অস্তিত্বহীন হয়ে গেল, মাত্র কটি আসন ছাড়া। তো ওর মধ্যে কিন্তু আমরা একটা বার্তা পৌঁছে দিলাম পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে। আমরা ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেছি। আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তানিরা আমাদের কাছে নত হলো। আর 54 নির্বাচনের মধ্যে বলে দিলাম রাজনৈতিক স্বাতন্ত্র্যের কথা। এবং সেই সময় বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, আমাদের জানা কথা আর কি। আচ্ছা, তারপরে ধরুন সাংস্কৃতিক স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা হলো, রাজনৈতিক স্বাতন্ত্র্য হলো, 56 সংবিধান পেলাম। এটি একটি কিম্ভূত কেমাকার সংবিধান ছিল।
আপাত দৃষ্টিতে বলা হলো সংসদীয় পদ্ধতির, কিন্তু পূর্ব পাকিস্তান নামে যে প্রদেশটি, তার বিরুদ্ধে বৈষম্যমূলক অনেক ব্যবস্থা ছিল। আবার ইসলামের কথা বলা হলো, তো কাজেই সংসদীয় গণতন্ত্র তো পশ্চিমের ধারণা, ইসলামের গণতন্ত্র আছে, তবে অন্য গণতন্ত্র, যাকে এটা নেমে আলোচনায় যাচ্ছে না, এটা সংবিধান বিশেষজ্ঞরা বলবেন। তো আমার প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন হবার কথা ছিল 58 শেষ দিকে, সাধারণ নির্বাচন, সেটি হলো না, কারণ 7ই অক্টোবর 1958 আইয়ুব খান ক্ষমতা দখল করলেন এবং তৃতীয় দুনিয়ায় ওই সময়ের পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম সামরিক শাসন। এবং সেই সময় পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন কেয়ানি। তাকে আইয়ুব খান জিজ্ঞেস করেছিলেন যে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তন সম্পর্কে আপনি কি মনে করেন? কেয়ানি খুব সাহসের সঙ্গে উত্তর দিয়েছিলেন, মিস্টার জেনারেল, ইউ হ্যাভ সাকসেসফুলি কনকার্ড ইউর ওন নেশন। একটা সম্পূরক প্রশ্ন করবো স্যার, যে এই যে আপনি প্রথম বললেন যে প্রথম সামরিক সরকার ছিল কিংবা মার্শালও জারি করে এলো, পৃথিবীতে এর কোনো উদাহরণ ছিল না, তাহলে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী তারা এদিক থেকে বেশ ফলবান বৃক্ষ দেখা যায় যে কিভাবে সামরিক কায়ন করতে হবে একটা জাতিকে এবং তাদেরকে শাসনের জাঁতাকলে আটকে রাখতে হবে। এবং এই প্রসঙ্গে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে, জানতে চাইছি যে এদিকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদের যে ধারাবাহিকতায় যে নেতৃত্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন শেখ মুজিব অথবা কারো মুজিব ভাই, তার নেতৃত্বে যে ধারাবাহিকতা, সেই সময় বাঙালি যে সামরিক কর্মকর্তারা ছিলেন তাদের কোনো কি যোগসূত্র ছিল, তাদের কোনো কি ওই সময় ভূমিকা আপনারা লক্ষ্য করেছিলেন ইতিবাচক বাঙালি জাতীয়তাবাদের ধারায়? একটি ব্যাপার কিন্তু মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু ওই সময় প্রথম শ্রেণীর যে নেতৃত্ব ছিল আমাদের বাঙালিদের মধ্যে, তাদের মধ্যে কনিষ্ঠতম, তরুণতম, কিন্তু লক্ষণগুলো পরিস্ফুট হচ্ছিল তিনি জনতার প্রতিনিধি হয়ে উঠছেন। যেমন মৌলানা ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, এবং জাতের কাছে বঙ্গবন্ধুর রাজনীতি হাতে খড়ি, এবং তাদের সাহচর্য থেকেই কিন্তু তিনি নিজের বৃত্তটি নতুন করে তৈরি করে নিচ্ছিলেন। এবং সেটি সবচেয়ে, এরা সবাই বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা, এবং সবসময় এটা বলেই নিতে হবে মোটা দাগে। কিন্তু একটি কথা হচ্ছে যে 1963-তে হোসেন শহীদ সরওয়ার্দী যখন লোকান্তরিত হলেন, তারপর থেকে লক্ষ্য করি যে আওয়ামী লীগের সাংগঠনিক চরিত্র, ভাবমূর্তি, আবেদন সবকিছু বিস্তৃত হয়ে যাচ্ছে, এবং তখন বঙ্গবন্ধুর হাতে সর্বময় নেতৃত্ব এসে গেছে। এবং এর আগে পর্যন্ত আওয়ামী লীগ একটি জনপ্রিয় বাঙালি রাজনৈতিক সংগঠন হলেও এর কিন্তু তৃণমূলের ভিত্তি বা গণভিত্তি ততটা ছিল না। কিন্তু 63-র পর থেকে শুধুমাত্র বঙ্গবন্ধুর একক অবদানে, এবং তার একটা সম্মোহনী ব্যক্তিত্ব ছিল, যাকে আমরা বলি ক্যারিসম্যাটিক পার্সোনালিটি। তিনি ভাষণ দিলেই, তিনি কথা বললেই শ্রোতার মনের ভেতরে তিনি চলে যেতে পারতেন। তখন থেকে আওয়ামী লীগ একটি গণভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। এই জায়গাটিতে এসে আবার মাঝখানে এই সময় আমরা 58 থেকে 68 সামরিক শাসনে, এবং ওই সময়টা আমি কৈশোর অতিক্রম করে তারুণ্যে যাচ্ছি, আমার চোখের সামনে ভাসছে ঘটনাগুলো। সেই জন্যেই এই কথাগুলো বলতে গেলে ইতিহাসের পাতা যত না আমার কাছে কাছাকাছি আসে, তার চেয়ে আমার স্মৃতি অনেক নিকটে আমি চলে যাই। আমার শুধু স্মৃতি নয়, আমার স্মৃতিভিত্তিক যে উপলব্ধ সত্যগুলো আছে, 58 থেকে 68 আমাদের চরম বঞ্চনা এবং শোষণের সময়, অথচ সেই সময় আমাদের রাজনীতি অত্যন্ত শানিত এবং অত্যন্ত সংঘবদ্ধ, এবং ওই একটি দশকের রাজনীতি আমাদের উজ্জ্বল সময়। সেটি জাতীয় নেতৃত্ব বলি বা ছাত্র রাজনৈতিক নেতৃত্ব বলি না কেন, উজ্জ্বল একটি সময় আমরা প্রতিটি মুহূর্তে অর্জন করছিলাম। আইয়ুব খান এসেই তো প্রথমত নতুন সংবিধান দিয়ে আমাদেরকে বঞ্চনা স্বীকার করলো, নতুন শিক্ষানীতি দিল, কারণ আমরা লড়াই করে শিক্ষানীতি রুখে দিলাম। সেই শিক্ষানীতিটা মূলত কি ছিল? বাঙালিদেরকে অধীনস্থ করে পরিপূর্ণ সাম্প্রদায়িক একটি শিক্ষানীতি,
এবং ছাত্ররাই রাজপথে নেমে রুখে দিল। সেই জন্য 17ই সেপ্টেম্বর আমরা আজও শিক্ষা দিবস, 62 ছাত্র আন্দোলন। তো সেই 62 ছাত্র আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জ্বলে উঠেছিল, সারা তৎকালীন পূর্ব পাকিস্তান জ্বলে উঠেছিল। এবং মনে আছে আমি বগুড়া জেলা স্কুলে নবম শ্রেণীর ছাত্র, আমরা রাজপথে নেমেছিলাম ঢাকার আমাদের বড় ভাইদের নেতৃত্বের অনুসরণ করে আর কি। তো রুখে দিয়েছি, আবার একটি সাফল্য। তারপরে ধরুন রবীন্দ্রনাথ সঙ্গীত নিষিদ্ধ হয়ে গেল, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, টেলিভিশন, তখন তো টেলিভিশন আসলে রেডিওতে। তো সেই সময় একটা মজার কথা বলে নেই যে মনিম খান ছিলেন গভর্নর, আইয়ুব খানের খুব বশংবদ। তৎকালীন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল হাইকে ডেকে নিয়ে বলেছিলেন যে আপনারা কি করেন বাংলার অধ্যাপকরা, আপনারা রবীন্দ্রসঙ্গীত রচনা করতে পারেন না ইসলামী কায়দায়? তো আব্দুল হাই উত্তর দিয়েছিলেন, সেটা আমরা উদ্ধৃত করি, যে আমি যদি সঙ্গীত রচনা করি সেটা রবীন্দ্রসঙ্গীত হবে না, হবে হাই সঙ্গীত। তো এইটুকু বোঝবার ক্ষমতা যে প্রশাসকের নেই, তিনি আমাদের প্রদেশ পাল ছেড়েন আর কি, দুঃখ আর কি। তো যাকে আমরা আলোচনার শেষের দিকে স্যার এখানে একটু আমি একটা বাক্য শেষ করে দিই। আমরা লড়াই করে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, সবসময় গাইব, কারণ রবীন্দ্রনাথ বাঙালি স্থায়ী ঠিকানা। আপনি বলছিলেন যে আপনার কৈশোর যখন অতিক্রম করছিলেন আপনি ইতিহাসের পথ ধরে, আবার আপনি নিজে আপনার যৌবন পেরিয়ে ইতিহাসবিদ হয়ে উঠলেন। এই জায়গাটাকে আপনি ধারণ করছেন এবং সেই অবস্থান থেকে আপনি আমাদের আগামী প্রজন্মের জন্য, এই সময়ের যে মানুষগুলো তাদের জন্য বাংলাদেশের ইতিহাসকে অবিকৃত অবস্থা থেকে রক্ষা করার জন্যে কি কথাগুলো বলতে চান স্যার? অনেক কথা আছে, সত্তর বলতে পারবো না। শুধু একটি অনুরোধ রাজনীতিবিদদের কাছে, অনুগ্রহ করে আপনারা ইতিহাস নিয়ে কথা বলবেন না, সে কাজটি ইতিহাসবিদদের পুরো ছেড়ে দেন। আর ইতিহাসবিদদের জন্য বলি যে আপনারা সঠিক ইতিহাসের চেতনায় প্রাণিত হন। ইতিহাস মানুষকে মানুষ ভাবে, গোটা বিশ্বকে একটি গ্রাম ভাবে, সেই চেতনা থেকে ইতিহাস রচনা করুন বা ইতিহাসের ঘটনার পুনর্নির্মাণ করুন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আজকে আমাদের সামনে এভাবে এত চমৎকারভাবে ইতিহাসের যে আঙ্গিকটা তুলে ধরেছেন অবিকৃতভাবে, সেজন্যে আগামী প্রজন্ম আমরা আপনার মতন ইতিহাসবিদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করেছি এতক্ষণ ধরে অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেনের সঙ্গে আমাদের ইতিহাস কথা বলে অনুষ্ঠানে। আমরা সেই ইতিহাস চাই, আগেই বলেছি, শুরুতে বলেছি যে ইতিহাস এ দেশ, এ জাতি, এ মাটি ধারণ করবে একটি লাল সবুজের পতাকা নিয়ে। আমরা এগিয়ে যাব যে কোনো রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে, রাজনৈতিক ভাবনা চিন্তার বাইরে দিয়ে ইতিহাসের সঠিক মাত্রাকে নিয়ে, সঠিক বোধটিকে নিয়ে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ইতিহাস কথা বলে অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ আবারও জানাই আজকের এই একই সময়ে, আজকের এই চ্যানেলে আগামীকালকে। ভালো থাকবেন, সুস্থ থাকুন, এদেশ অমর হোক, জাগ্রত থাকুক। ধন্যবাদ সবাইকে। শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে, শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে। বাজারে 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 অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে, রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে, রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে।
শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে, রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে। শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে, শপথের মশাল হাতে ছুটে চল নতুন প্রাতে। বাজারে 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 অগ্নিবীণা প্রাণে প্রাণে প্রান্তরে, রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল ভোরে, রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক সুনীল